Good morning to everyone. Today we are going to learn our fifth chapter of this course, and this is the fifth chapter. Already in last class we have completed the fourth chapter, but I think some of the terms are quite related to this chapter and previous chapter. So the chapter name is Conductivity of Electrolytic Solution. এই চ্যাপ্টারে কি কি আছে সেটা একটু রিমাইন্ড করি। টাইপস অফ কন্ডাক্টরস, এটা আসলে আমরা ওই নর্মালি যে ওই কন্ডাক্টিভিটি মেটাল বা নন মেটাল অথবা কন্ডাক্টর ইনসুলেটর এরকম পড়ে আসছি, ঠিক একই জিনিস আমরা একটু দেখব যে ওই বেশিরভাগ ক্ষেত্রে এটা হলো যে ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে। মানে আগে আমরা পড়েছি ওই ইন্টারমিডিয়েট বা 9-10 এ যেখানে পড়ে আসছে কন্ডাক্টর ইনসুলেটর, সেটা সলিডের ক্ষেত্রে। এখন আমরা এটা একটু দেখব ইলেকট্রোলাইট, বা গত চ্যাপ্টারে যে আমরা ইলেকট্রোলাইসিস পড়েছি, ঠিক ওই একই রকম জিনিসের ক্ষেত্রে যে টাইপস অফ কন্ডাক্টরস গুলো কি কি আছে। তারপরে আছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং কন্ডাক্টিভিটি, কি কি ফ্যাক্টরের উপরে বেস করে যে কন্ডাক্টিভিটি চেঞ্জ হয়, ভেরিয়েশন হয়। মেকানিজম অফ ইলেকট্রোলাইটিক কন্ডাকশন, যে ইলেকট্রোলাইটিক কন্ডাকশনের কি কি মেকানিজম আছে অথবা কিভাবে এই ইলেকট্রোলাইটিক কন্ডাকশনটা হয়। মেজারমেন্ট অফ কন্ডাক্টিভিটি, কিভাবে আমরা এই কন্ডাক্টিভিটিটা মেজার করতে পারি। ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অফ আয়ন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, আর অ্যাবনর্মাল কন্ডাক্টেন্স অফ প্রোটন অ্যান্ড হাইড্রোক্সিল আয়ন্স, আয়নিক মোবিলিটি অ্যান্ড ট্রান্সপোর্ট নাম্বার। তো আশা করছি এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি 3টা অথবা বা 4টা ক্লাসের মধ্যে শেষ করতে পারবো, কারণ অলরেডি আজকে আমাদের 25th লেকচার। তাহলে আমাদের টোটাল লেকচার পাবো অ্যাপ্রক্সিমেট 39, সেখানে আমরা কেবল 4টা চ্যাপ্টার শেষ করেছি। তার মানে পার লেকচার আমাদের 6টা, সরি পার চ্যাপ্টার 6টা করে লেকচার লেগে গেছে। সেক্ষেত্রে আমরা একটু বেশি সময় নিয়ে ফেলছি। তবে আমার মনে হচ্ছে নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে একটু রিলেটিভলি শর্ট, সে কারণে একটু তাড়াতাড়ি কভার করতে পারবো। তো আর যদি দরকার হয় সেক্ষেত্রে একটা দুইটা বেশি ক্লাস নিতে পারি। লেটস স্টার্ট ফ্রম দ্য বিগিনিং অফ দিস চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারে মানে আজকের ক্লাসে আমরা কি কি পড়বো। হোয়াট ইজ দ্য কন্ডাক্টিভিটি অফ অ্যান ইলেকট্রোলাইট সলিউশন, মানে কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইট সলিউশন এটা মানেটা কি, এটা আমরা কেনই বা পড়বো। হোয়াট আর দ্য ইম্পর্টেন্সেস, যে যে কোনো একটা জিনিস পড়ার আগে যদি তোমার জানা থাকে যে আসলে এইটা পড়লে আমরা এই বেনিফিটটা পাবো, তো সেই ক্ষেত্রে তোমার পড়ার প্রতি একটা ইন্টারেস্ট থাকতে পারে বা জন্মাবে, যে হ্যাঁ আমাদের যেইটা কোনো কাজে লাগবে না তাহলে সেই জিনিসটা আমরা কেন পড়তে যাব। তো তার জন্য আমি চেষ্টা করি যে যে কোনো একটা চ্যাপ্টার অথবা যে কোনো একটা টপিক এটার পড়তে গেলে বা পড়লে আমরা কি বেনিফিট পাবো বা বেনিফিটটা আমাদের কি হবে, যে ইন ফিউচারে কোন কাজে লাগবে। তাহলে সেটা আমরা একটু এখান থেকে দেখব ফার্স্টে, যে আসলে কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইট সলিউশন এটা কি জিনিস এবং এটা কি কাজে লাগবে অথবা ইম্পর্টেন্সটা কি। কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটরস, যেটা তোমরা জানো কন্ডাক্টরস অ্যান্ড ইনসুলেটর সেটা একই জিনিস। টাইপস অফ কন্ডাক্টরস, কয় ধরনের কন্ডাক্টর আছে। তারপরে ইলেকট্রনিক কন্ডাক্টরস অ্যান্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস। আমরা আসলে এই যে এই টাইপস অফ কন্ডাক্টর যেটা এ যাবৎ তোমরা যা শিখে আসছো সেটাকে আমরা ইলেকট্রনিক কন্ডাক্টর হিসেবে ধরে থাকবো বা ব্যবহার কনসিডার করব। সেটা হলো কি যে মেটালগুলোর মধ্যে ইলেকট্রিসিটি পাস করলে জাস্ট শুধু আয়নগুলো, মানে ইলেকট্রিসিটিটা পাস হচ্ছে কিন্তু ডিউ টু ফ্লো অফ ইলেকট্রন, সেখানে অন্য কোনো পরিবর্তন কিছুই হচ্ছে না। আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যেগুলো, যেটার মধ্যে দিয়ে আমরা ইলেকট্রোলাইসিস করেছি, যে আয়নগুলো ট্রান্সফারের মাধ্যমে ইলেকট্রিসিটি ফ্লো হয়, তাহলে সেই যে সলিউশনটা বা কন্ডাক্টরটা ওইটাকে বলবো আমরা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস। তাহলে আমাদের প্রথম একটু ব্যাকগ্রাউন্ড নিব, কন্ডাক্টরস এন্ড ইনসুলেটরস, টাইপস অফ কন্ডাক্টরস, ইলেকট্রনিক কন্ডাক্টরস, তারপরে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস। এইটাই হলো আমাদের চ্যাপ্টারের মেইন বিষয়, যে আমাদের চ্যাপ্টারের নামটাই ছিল ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস এর কন্ডাক্টিভিটি। তাহলে স্ট্রং অ্যান্ড উইক ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস, যেটা আমি লাস্ট ক্লাসে একটু দেখিয়েছিলাম যে কোনটা স্ট্রং ইলেকট্রোলাইট কোনটা উইক ইলেকট্রোলাইট। ফ্যাক্টরস এফেক্টিং ইলেকট্রোলাইটিক কন্ডাকশন, কি কি বিষয়ের উপরে
করে, মানে কন্ডাক্টিভিটি আর ইলেকট্রোলাইটিক সলিউশনের অফ কন্ডাক্টিভিটিটা ভেরি করে, সেই বিষয়গুলো আমরা দেখব। তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শুরু। হোয়াট ইজ দ্য কন্ডাক্টিভিটি অফ অ্যান ইলেকট্রোলাইট সলিউশন এবং হোয়াট আর দ্য ইম্পর্টেন্সেস। The conductivity of an electrolyte solution is a measure of its ability to conduct electricity. সবাই জানে যে যে কোনো একটা সাবস্ট্যান্স সেটা কতটা দ্রুত অথবা কত স্লো অথবা কত অ্যামাউন্ট ইলেকট্রিসিটি পার মিনিট অথবা পার ডিস্টেন্স, নর্মালি আমরা এখানে কি করব যে 1 মিটার দৈর্ঘ্যের একটা সাবস্ট্যান্স আছে মনে করো, তাহলে তার ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণে ইলেকট্রিসিটি পাস করতে পারে। তাহলে দ্য কন্ডাক্টিভিটি অফ অ্যান ইলেকট্রোলাইট সলিউশন ইজ এ মেজার অফ ইটস অ্যাবিলিটি টু কন্ডাক্ট ইলেকট্রিসিটি, যে কত পরিমাণ ইলেকট্রিসিটি এর মধ্য দিয়ে পাস হতে পারে সেটাই হলো কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটির ইউনিটটা কি? কন্ডাক্টিভিটির ইউনিট হলো সিমেন্স পার মিটার। এটাকে তোমরা আবার মনে করো না সেকেন্ড পার মিটার, এটা না। তাহলে সিমেন্স পার মিটার, যে 1 মিটার দৈর্ঘ্যের কোনো একটা বস্তুর মধ্য দিয়ে যত সিমেন্স ইলেকট্রিসিটি পাস করবে সেটাই হলো তার কন্ডাক্টিভিটি। তাহলে যে এই সিমেন্স পার মিটার এটা কিন্তু অনেক বড় একটা ইউনিট। তাহলে সেক্ষেত্রে আমরা কখনো কখনো এটা খুব ছোট ইউনিট ব্যবহার করব, সেটা মিলি সিমেন্স হতে পারে অথবা মাইক্রো সিমেন্স হতে পারে। যেমন আমি এখনই একটা এক্সাম্পল দেব যেখানে আমরা মাইক্রো সিমেন্স ইউনিটটা ব্যবহার করেছি। Conductivity measurements are used routinely in many industrial and environmental applications as a fast, inexpensive and reliable way of measuring the ionic content of a solution. মানে আমরা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি রান করি, যেখানে কখনো কখনো ফুড অ্যান্ড বেভারেজ অথবা ড্রিঙ্কিং ওয়াটার অথবা আরও ডিফারেন্ট টাইপস অফ ইন্ডাস্ট্রি আছে। এখন সেই ইন্ডাস্ট্রিতে যত রকমের প্রোডাক্ট তৈরি হয় সবগুলো প্রোডাক্টের কোয়ান্টিটি বা কোয়ালিটিটিভ অ্যানালাইসিস করা অনেক টাইম কনজিউমিং ব্যাপার, ডিপেন্ডিং অন কী ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট, মানে সবচেয়ে সহজ একটা পদ্ধতি হলো কন্ডাক্টিভিটি মেজারমেন্ট। যে তুমি যে সাবস্ট্যান্সটা তৈরি করছো তার কোয়ালিটিটা আসলে ঠিক আছে কিনা সেটা মেজার করার খুব সহজ একটা পদ্ধতি, যে একটা অ্যাজাম্পশন খুব মানে র্যাপিড, যে তুমি একটা সলিউশনের মধ্যে তুমি ওই কন্ডাক্টোমিটারটা দিবা, কন্ডাক্টোমিটার যে ডিভাইসটা আছে সেটা ওই সলিউশনের মধ্যে ডিপ করবা, মিটার ইনস্ট্রুমেন্টের রিডিং নেবা, জাস্ট নাথিং এলস। মানে উইদিন সেকেন্ডের মধ্যে তোমার একটা পেয়ে যাবা যে আসলে এই সলিউশনের মধ্যে আমার এই কন্ডাক্টিভিটিটা এত হওয়া উচিত অ্যাপ্রক্সিমেট। কারণ ইনিশিয়াল তোমার একটা গাইডলাইন থাকবে যে হ্যাঁ আমার এই যে যে ড্রিঙ্কিং ওয়াটারটা আমরা তৈরি করছি সেই ড্রিঙ্কিং ওয়াটারের যে কন্ডাক্টিভিটি, আমরা আর একটু নিচে দেখি। ফর এক্সাম্পল দ্য মেজারমেন্ট অফ প্রোডাক্ট কন্ডাক্টিভিটি ইজ এ টিপিক্যাল ওয়ে টু মনিটর অ্যান্ড কন্টিনিউয়াসলি টেন্ড টু পারফরমেন্স অফ ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম। এই যে কথা বললাম যে ওয়াটার পিউরিফিকেশন, আমরা আসলে এই যে আমাদের যে সুয়ারেজ লাইনগুলো অথবা যে ড্রিঙ্কিং ওয়াটারের যে পানিটা, এই পানিটা কোত্থেকে আসে? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হয় নদী থেকে অথবা সি ওয়াটার থেকে, অথবা কখনো কখনো যে ওই মাটির নিচে ডিপ টিউবওয়েল থেকে। তাহলে এই পানিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা অথবা ইনফেকটিয়াস থাকে, ব্যাকটেরিয়া ভাইরাস এরকম অনেক কিছু থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে বিশেষ করে যখন আমরা সি ওয়াটারের কথা বলি, সমুদ্রের পানির থেকে যদি আমরা ড্রিঙ্কিং ওয়াটারটা নেই তাহলে সমুদ্রের পানির ভিতরে প্রচুর পরিমাণে সল্ট আছে। তাহলে সল্ট, বালি, ময়লা, ধুলা, বালি বহুত কিছু আছে। তাহলে এই পানিটাকে যদি আমাদের ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ইউজ করতে হয় তাহলে প্রথম কাজ হলো সে ময়লা আবর্জনাগুলো রিমুভ করো, সল্টটাকে রিমুভ করো। তাহলে যত পরিমাণে সল্ট বেশি থাকবে তার কন্ডাক্টিভিটিটা বেশি হবে। এ কারণেই দেখাবো আমি, দেখো ইন মেনি কেসেস কন্ডাক্টিভিটি ইজ লিঙ্কড ডিরেক্টলি টু দ্য টোটাল ডিজলভ সলিডস, টিডিএস। তোমরা যে কোনো একটা পানির বোতল, যদি আমার এই মুহূর্তে হাতের কাছে নেই, যে কোনো পানির বোতল
দেখলেই তার গায়ে দেখবা যে টিডিএস বলে একটা থাকে, মানে কোয়ান্টিটি, যে টিডিএস কত পরিমাণ আছে, মানে হলো টোটাল ডিজলভ সলিডস। যে কোনো পানি আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে যদি ইউজ করতে চাই বা আমরা পান করতে চাই, দেন ইউ মাস্ট নিড টু নো হাউ মাস টোটাল ডিজলভ সলিড ইন ইউর ওয়াটার অর ড্রিঙ্কিং ওয়াটার। It cannot get more than that limit. It should be within that range. High quality deionized water has conductivity of 0.5 microsiemens per centimeter. এইটার মানেটা হলো যে হাই কোয়ালিটি ডিআয়োনাইজড ওয়াটার। তোমরা হয়তো বা ডিআয়োনাইজড ওয়াটার দেখেছো কিনা জানি না, বাট যে ল্যাবরেটরিতে আমরা যখন কাজ করি, বিভিন্ন সায়েন্স ল্যাবরেটরিতে, কম্পিউটার ল্যাবরেটরি, সরি নয়, কম্পিউটার নট, কেমিস্ট্রি ল্যাবরেটরি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এর যত ল্যাবরেটরি আছে ম্যাক্সিমাম ল্যাবরেটরিতে আমাদের ডিআয়োনাইজড ওয়াটার ব্যবহার করতে হয়। ডিআয়োনাইজড মানে কি, এর ভিতরে কোনো ধরনের এক্সট্রা কোনো আয়ন থাকবে না, শুধুমাত্র এইচ প্লাস অ্যান্ড ওএইচ মাইনাস সেটা, এবং এর ভিতরে আর কোনো আয়ন থাকবে না, সেই আয়নগুলোকে আমরা কমপ্লিটলি রিমুভ করে দেব। তাহলে তার কন্ডাক্টিভিটি অ্যারাউন্ড 0.5 মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা আর একটা জিনিস 25 ডিগ্রি সেলসিয়াস কেন বলে দিয়েছি, কারণ হলো কি, কন্ডাক্টিভিটিটা টেম্পারেচারের সাথে খুবই রিলেটেড। কন্ডাক্টিভিটি বিশেষ করে যখন আমরা এই ইসের ক্ষেত্রে বলি, ইলেকট্রোলাইটিক সলিউশনের কথা বলবো, ইন দ্যাট কেস দ্য কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইটিক সলিউশন changes rapidly with the temperature, but not for the metal or solid। সলিড বা ইসের ক্ষেত্রে যেমন কপার ওয়্যারের টেম্পারেচার যদি মানে 5-10 ডিগ্রি বেড়ে যায়, তাতেও তোমার কন্ডাক্টিভিটি ভেরিয়েশনটা খুব বেশি হবে না। কিন্তু যদি আমাদের এই লিকুইডের কথা বলি, সেক্ষেত্রে টেম্পারেচার একটু চেঞ্জ হয়ে গেলে তার কন্ডাক্টিভিটি কিন্তু অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে। সো আমাদেরকে এই টেম্পারেচারটা অবশ্যই মেনশন করতে হবে। তাহলে এখানে বলা আছে 0.5 মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার, এটা হলো ডিআয়োনাইজড ওয়াটারের ক্ষেত্রে। Typical drinking water is in the range of 200 to 800 microsiemens per centimeter. আমরা যেই ওয়াটারটা ড্রিঙ্ক করি সেই ড্রিঙ্কিং ওয়াটারের কন্ডাক্টিভিটি অ্যারাউন্ড 200 টু 800 মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। কারণ কি, কারণ হলো যে আমরা আসলে মিনারেল ওয়াটারটা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে পারফেক্ট বলি, যেটা আসলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের মিনারেল দরকার হয়। তো সেই মিনারেলের ঘাটতিটা পূরণ করার জন্য আমরা এই মিনারেল ওয়াটারটা ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি। তাহলে এই মিনারেল ওয়াটার, তার মানে তার ভিতরে সামান্য পরিমাণ সল্ট থাকতে পারবে, সামান্য পরিমাণ বিভিন্ন ধরনের মিনারেল কেমিক্যালস যেটা আমাদের শরীরের জন্য দরকার, সোডিয়াম বা পটাশিয়াম এরকম কিছু কিছু, অথবা কখনো কখনো মিনিমাম অ্যামাউন্ট আয়রন, বাট সেটা খুব হাই লেভেলে না। যেমন আমাদের কখনো কখনো, যেমন আমি এই চট্টগ্রামেই প্রথমে এসে একটা বাসায় থাকতাম, ওই ইসের কোথায় জানি কালুরঘাটের কাছে। তাহলে ওখানে ওই বাসার পানির অবস্থা, মানে এক বোতল পানি অথবা এক বালতি যদি পানির কথা বলি, সেখানে জাস্ট হাফ অ্যান আওয়ার রেখে দিলে পুরো একটা লেয়ার পড়ে যায়, মানে রেড এইটা। তাহলে সেক্ষেত্রে ওই বাসার পানিতে মানে আয়রনের পরিমাণটা এত বেশি পরিমাণে, যেটা আসলে ড্রিঙ্কিং পারপাসে ইউজ করা খুব মুশকিল। তো সে তার জন্য আমাদেরকে কি করতে হতো, বিভিন্ন ধরনের মানে প্রসেস পিউরিফিকেশন, তো সেটা করে তারপরে ফুটায়া, তারপরে আবার মানে ফিটকিরি দিয়ে, তারপরে বিভিন্ন প্রসেস অ্যাপ্লাই করে ড্রিঙ্ক করতে হতো। যাই হোক, তো সেটা ওই এত পরিমাণে আয়রন কিন্তু আমাদের অ্যাকসেপ্টেড না। তাহলে ওই ওয়াটারের কন্ডাক্টিভিটি যদি আমরা মেজার করি, তাহলে দেখব যে তার মানে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার যেটা, তার এই থাকবে কি, মানে কন্ডাক্টিভিটি 200 to 800 মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার, while sea water is about 50 মিলিসিমেন্স পার সেন্টিমিটার। চিন্তা করতে পারো যে দেশের সি ওয়াটারে আমাদের যেটা ড্রিঙ্কিং ওয়াটার, সেটা হলো 200 থেকে 800 মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার, কিন্তু
সমুদ্রের পানির কন্ডাক্টিভিটি 50,000 মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটার অ্যারাউন্ড। মানে আসলে সমুদ্রের পানি যে লবণাক্ত নোনা, এটা তো তোমরা সবাই জানো যদি ইসের মানে সমুদ্রের কাছাকাছি বা বাড়ি হয়ে থাকে অথবা ঘুরতে গিয়ে থাকো, ডেফিনেটলি ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য টেস্ট অফ দ্য সি ওয়াটার। তাহলে এই কারণেই যে এর ভিতর বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা, তারপরে সল্ট, এগুলো থাকার কারণে এর টিডিএস, টোটাল ডিজলভ সলিডস, হ্যাঁ, তোমার লিকুইডের ভিতরে কত পরিমাণে ডিজলভ সলিড আছে তার অ্যামাউন্টই হলো, তার মেজারমেন্টটাই হলো আসলে আমরা এই কন্ডাক্টিভিটির মাধ্যমে পেয়ে থাকি। তাহলে যেই ওয়াটার বা যে লিকুইডের কন্ডাক্টিভিটি যত বেশি, তার ভিতরে টোটাল ডিজলভ সলিডের অ্যামাউন্টটা তত বেশি। সো সেই ক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে যে যে ড্রিঙ্কিং ওয়াটারটা, সেই ড্রিঙ্কিং ওয়াটারের টোটাল ডিজলভ সলিডের অ্যামাউন্টটা 200 থেকে 800 এর মধ্যে আছে কিনা। তো একটা জিনিস আমি যখন অনার্সের লাস্ট ইয়ারে পড়তাম, সেই সময় বাংলাদেশে অ্যাভেলেবেল সেই 2000 কত সাল, তখন 2007-8 সাল, তাহলে সেই সময় মোটামুটি 10টা-11টা ব্র্যান্ডের যে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যেত, আমি সেইগুলো নিয়ে রিসার্চ করেছিলাম যে কোয়ালিটিটা কেমন আছে। সেই ওয়াটার অ্যানালাইসিস করে আমি কোনোটাই ওদের যে লিস্টে অথবা ওদের মানে ইসের মধ্যে ওই গায়ে যে ভ্যালুগুলো দেওয়া থাকে এর কোনোটার সাথে আমি অ্যাডজাস্ট পাইনি, একটাও না। মানে তার ভিতরে এই যে যে টোটাল ডিজলভ সলিড প্রত্যেকটার অ্যামাউন্ট অনেক কম, তারপরে কোনো মিনারেলের কিচ্ছু নাই, ওটার প্রত্যেকটা নাম দেওয়া আছে মিনারেল ওয়াটার, সেটা সেই মাম থেকে শুরু করে মাম, প্রাণ, স্পা, এরকম বহুত আছে। তাহলে সেই 11টা পানি আমি অ্যানালাইসিস করছি, কোনো একটা পানির মধ্যে পাইনি যে আসলে সেটা মানে ওদের গাইডলাইন অথবা যেভাবে লেখা আছে যে মানে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে যে পরিমাণ থাকা উচিত, এর কোনোটাই কিন্তু এক্সাক্ট ভ্যালু বা এক্সাক্ট কোয়ান্টিটি আমি পাইনি। তো তারপরে আমি সেখানে কনক্লুড করেছিলাম যে ওই ওয়াটারগুলো জাস্ট ডিস্টিলড ডিআয়োনাইজড ওয়াটার। মানে এই যে আমি বলেছি যে ডিআয়োনাইজড ওয়াটার, যেটার মধ্যে আসলে কোনো আয়ন থাকবে না, কোনো কিছুই থাকবে না, জাস্ট এই যে 0.5 ন্যূনতম যদি কোনো কিছু থাকে তাহলে তার কন্ডাক্টিভিটি 0.5 মাইক্রোসিমেন্স পার সেন্টিমিটারের কাছাকাছি হবে। তাহলে আমার কন্ডাক্টিভিটিও কিন্তু ওই লেভেলে পাইছি যেখানে আমি আসলে কোনো মিনারেল, ইভেন আমি অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোফটোমেট্রি এইগুলো করে সেখানে কি কি মিনারেল থাকার কথা সেই মিনারেলগুলো ট্রেস করার চেষ্টা করেছি, কিন্তু ওই মিনারেলের ধারে কাছে কিচ্ছু নেই। যাই হোক, তাহলে সেগুলো আমরা জানি না কিভাবে তৈরি করছে, এবং যেটা থাকার কথা দাম ঠিকই নিচ্ছে, কিন্তু আমাদের যে জিনিস দেওয়ার কথা তার কিছুই দিচ্ছে না। যাই হোক, the conductivity is traditionally determined by connecting the electrolyte in a Wheatstone bridge। মানে আমরা কন্ডাক্টিভিটিটা কিভাবে মেজার করে থাকি সেটা একটা বলা হলো। তাহলে তোমাদের এই যে কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, এটা কেন পড়া উচিত বা কেন জানা উচিত? কারণটা হলো যে আমরা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করে থাকি সেই প্রোডাক্টগুলোর র্যাপিড একটা যদি কোয়ালিটি মেনটেন করার, কোয়ালিটি কনফার্ম করার আইডিয়া থাকে, তার মধ্যে এই হলো মানে কন্ডাক্টিভিটি মেজারমেন্টটা ওয়ান অফ দেম। তাহলে এটা যদি আমরা জানতে পারি তাহলে খুব ছোট একটা ডিভাইস আছে, জাস্ট এটাকে কন্ডাক্টোমিটার বলে, সেই কন্ডাক্টোমিটারের একটা ডিভাইস, ছোট ডিভাইস, জাস্ট ওই ইসের মধ্যে প্রোডাক্টের মধ্যে ডিপ করে দাও, তাহলে তার কন্ডাক্টিভিটিটা কত তুমি ইজিলি মেজার করতে পারবা। তাহলে যে পানিটা আমরা ওই বাজার থেকে নিয়ে আসলাম সেই পানিটার মধ্যে আমি ডুবাই দিছি, আমার কন্ডাক্টিভিটি রিডিং দিয়ে দিল সাথে সাথে। মানে আমাদের ওই ইনস্ট্রুমেন্টটা, সেই ইনস্ট্রুমেন্টটা বলে দিল যে এর ভিতরে তোমার কন্ডাক্টিভিটি এত কম, যেটার কারণে এর ভিতরে কোনো টোটাল ডিজলভ সলিডের পরিমাণটা খুব কম আছে। Okay, conductors and insulators, all of you are familiar with the word conductors and insulators, that means যেগুলোর মধ্যে ইলেকট্রিসিটি পাস হয় সেগুলো কন্ডাক্টর, যেগুলোর মধ্যে পাস হয় না ইনসুলেটর। তাহলে কন্ডাক্টর যেগুলো আছে, any substance or material which permits the passage of electricity through it can be termed as conductor.
On the other hand, any substance which resists the flow of electricity through it is termed insulator, owing to the specific properties of various material which may allow or resist the flow of electricity through them. Humans have been able to create many lighting and mechanical solutions that are propelled by converted electricity. মানে কোনটার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি যাবে বা যাবে না তার উপরে বেস করে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস তৈরি করেছি, ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি। তাহলে সেই কোনটা কন্ডাক্টর কোনটা ইনসুলেটর এটা আমরা জানি, তাহলে আমি ওখানে আর ডিসকাশন গেলাম না। টাইপস অফ কন্ডাক্টরস, এটা জেনারেলি সায়েন্স ডিভাইডস কন্ডাক্টরস ইনটু টু ব্রড ক্যাটাগরিজ। বড় দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করেছি। একটা হলো ইলেকট্রনিক কন্ডাক্টরস অ্যান্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস। আচ্ছা, আমরা এ যাবৎকালে কন্ডাক্টর বলতে যেই কন্ডাক্টরগুলো বুঝেছি অথবা যে বস্তুগুলো বুঝেছি সেটা হলো ইলেকট্রনিক কন্ডাক্টরস। মানে এখন দেখি ডেফিনেশনটা কি বলছে। দ্য ডিভিশন অফ কন্ডাক্টরস অর কন্ডাক্ট্যান্স ইজ বেসড অন দ্য ডিকম্পোজিশন অফ ইলেকট্রিসিটি হোয়েন ইট পাসেস থ্রু এ গিভেন কন্ডাক্টর। মানে এটার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করলে তার কি কি ধরনের পরিবর্তন হবে তার উপরে বেস করে আমরা এই কন্ডাক্টরটাকে দুই ভাগে ভাগ করেছি। একটা হলো ইলেকট্রনিক কন্ডাক্টর আর একটা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। তাহলে ইলেকট্রনিক কন্ডাক্টরটা কি? An electronic conductor allows the flow of electricity without causing any decomposition of the substance. মানে আমরা যে সাবস্টেন্সটা নিচ্ছি, এই যে আমার হাতে একটা প্লাস্টিকের বস্তু আছে, এটার ভিতর দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি পাস হবে না, তাহলে সেক্ষেত্রে এটা আমরা ইনসুলেটর হিসেবে বলি। কিন্তু যদি আমি একটা মেটাল নেই, একটা আয়রনের রড অথবা অন্য কোনো কিছু, তো সেই আয়রন অথবা কপারের তার এটার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করলে কোনো পরিবর্তন হবে না, শুধু ফ্লো অফ ইলেকট্রনের কারণে ইলেকট্রিসিটিটা পাস হবে। তাহলে an electronic conductor allows the flow of electricity without causing any decomposition of the substance. এর কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না, শুধু ফ্লো অফ ইলেকট্রনের কারণে ইলেকট্রিসিটি ফ্লো হবে। The most common examples of electronic conductors are metals, graphite and minerals. তো বিভিন্ন ধরনের মিনারেল আছে, যেটা গ্রাফাইট আছে এবং মেটাল যত আছে অধিকাংশ মেটালেই কিন্তু ইলেকট্রিসিটি ফ্লো করে, তাহলে কন্ডাক্টিভিটি শো করে। এই কারণে আমরা বলেছি যে যে সাবস্ট্যান্সের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করলে কোনো ডিকম্পোজিশন হবে না সেগুলোকে আমরা ইলেকট্রনিক কন্ডাক্টরস। তার মানে এই যাবৎকালে তোমরা যেটাকে কন্ডাক্টর হিসেবে জেনে আসছো সেটা কিন্তু ইলেকট্রনিক কন্ডাক্টরস। একই জিনিস, জাস্ট আমরা একটু নতুন করে রিনেম করলাম, মডিফাই করলাম, একটু নতুন আলাদা টার্ম অ্যাড করলাম, ইলেকট্রনিক কন্ডাক্টরস। The flow of electricity in such conductors happen due to the flow of electrons within the substance through which the electricity is made to pass. মানে অলরেডি আমি বলেছি যে ফ্লো অফ ইলেকট্রন মানেই হলো পাস অফ ইলেকট্রিসিটি, তাহলে এটা ইলেকট্রিসিটি পাস করা মানেই হলো যে ইলেকট্রনের ফ্লোর মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা, এখন টেম্পারেচারের সাথে সম্পর্ক, যে এই কন্ডাক্টরের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে এই কন্ডাক্টর অথবা ইলেকট্রনিক কন্ডাক্টর এদের ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার যদি বাড়ানো হয় তাহলে এর কন্ডাক্টিভিটিটা ডিক্রিজ করে। যেমন আমরা যদি কপার তারের অথবা আয়রন মেটাল এর ইলেকট্রিসিটি এর টেম্পারেচারটা যদি অনেক বাড়িয়ে দিই, মানে করো 200 আর 500 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিলাম, তখন কি হবে, এই বিষয়ের মধ্যে দিয়ে এই তার বা আয়রনের আয়রনের শীট যাই বলি না কেন, তার ভিতর দিয়ে ইলেকট্রিসিটির ফ্লোর অ্যামাউন্টটা কিন্তু কমে যাবে। তাহলে এটা মনে রাখবা যে ইলেকট্রনিক কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ানো হলে সেই ক্ষেত্রে কন্ডাক্টিভিটিটা ডিক্রিজ করে। এখন আমরা চলে যাব ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস। অ্যাজ অপোজড টু দ্য ফর্মার, যে এই আগের যেটা পড়েছি ইলেকট্রনিক কন্ডাক্টর, এখন ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস। এই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরসটা কিন্তু একটু ভিন্ন জিনিস, যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে এই যে সাবস্ট্যান্সটা আছে সেটা কিন্তু ডিকম্পোজ হয়ে যাবে। As opposed to the former, the substance undergoes decomposition in the case of electrolytic conduction. Also, the flow of electricity through such conductors happen due to the movement of ions. তাহলে আগে বললাম কি, যে শুধু ইলেকট্রনের ফ্লোর কারণে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, আর এখানে ওই ইলেকট্রিসিটি পাসের কারণে কিন্তু
যে এটা একটা ডিসোসিয়েশন হচ্ছে এবং আয়নের মুভমেন্টের কারণে ইলেকট্রিসিটিটা ফ্লো হচ্ছে। অ্যাজ দ্য টেম্পারেচার অফ দ্য সাবস্ট্যান্স ইনক্রিজেস, এইখানেও আর একটা জিনিস আলাদা আছে যে নর্মাল আমরা যে বলেছি ইলেকট্রনিক কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়ানো হয় সেক্ষেত্রে তাদের কন্ডাক্টিভিটিটা অনেক কমে যায়, কিন্তু ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরের যদি টেম্পারেচার বাড়ানো হয় সেক্ষেত্রে এর কন্ডাক্টিভিটিটা অনেক বেড়ে যায়। তাহলে এই দুইটা কিন্তু আলাদা জিনিস, যে ওখানে দুইটা জিনিস না, শুধু আরো বলেছি যে ওই যে ইলেকট্রনিক কন্ডাক্টরের ক্ষেত্রে এর কোনো ডিকম্পোজিশন হয় না, আর এইটার ক্ষেত্রে হয়, ডিকম্পোজিশন হচ্ছে, এবং ফ্লো অফ ইলেকট্রন হলো, ফ্লো অফ ইলেকট্রনের কারণে ওই ইলেকট্রনিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হচ্ছে, আর এখানে ফ্লো অফ অর মুভমেন্ট অফ আয়নসের ইসের কারণে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে। আর টেম্পারেচার বাড়ানো হলে এইটার ক্ষেত্রে কি হবে, কন্ডাক্টিভিটি বেড়ে যাবে, আর ইলেকট্রনিক কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ানো হলে কন্ডাক্টিভিটি কমে যাবে। আচ্ছা, এক্সাম্পলস অফ সাচ কন্ডাক্টরস আর অ্যাসিডস, বেস, ফিউজড সল্টস অ্যান্ড মেনি মোর। The types of electrolytic conductors are strong electrolytic conductors and weak electrolytic conductors. Already আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম স্ট্রং ইলেকট্রোলাইট আর উইক ইলেকট্রোলাইট ঠিক একই জিনিস। স্ট্রং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর যেগুলো কমপ্লিটলি আয়োনাইজড হয়ে যায় অথবা কমপ্লিটলি ডিসোসিয়েট হয়, তাহলে সেইগুলোকে আমরা স্ট্রং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর বলবো। ইফ উই টক অ্যাবাউট স্ট্রং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস, we would be referring to a strong acids and bases such as hydrochloric acid, hydrogen nitrate, sulfur dioxide, potassium iodide, and many more. Also included in this category would be most of the inorganic salts, sodium chloride, potassium chloride, and many more things. So the reason why they are referred as a strong electrolytic conductors is that in the aqueous state and molten state, সেটা পানিতে ডিজলভ করা অবস্থায় হতে পারে, অথবা যখন তুমি এটাকে তাপ দিয়ে এটাকে গলায় ফেলবা, দ্যাট মিনস মোলটেন স্টেটে, তো সেক্ষেত্রে দিস সাবস্টেন্সেস ডিসোসিয়েট কমপ্লিটলি, মানে যেটা আমি অলরেডি বলেছি যে যে ধরনের ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস এটা যদি কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যায় অথবা 100% ডিসোসিয়েট হয়ে যায়, তাহলে সেইগুলোকে আমরা বলবো স্ট্রং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস। হেন্স দে আর ক্যাপাবল অফ কন্ডাক্টিং ইলেকট্রিসিটি টু লার্জ এক্সটেন্ট, মানে অনেক বেশি পরিমাণে, কারণ যদি বেশি পরিমাণে আয়ন থাকে then you can have lot of ions can transfer from one part to another part. so একটা পার্ট থেকে আরেকটা পার্টে অনেক বেশি পরিমাণে আয়ন পাস করতে পারে, কারণ যদি আমরা স্ট্রং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস নেই, এবং সেটা কি হবে, স্ট্রং ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস মানেই হলো যে এর ভিতর দিয়ে এটা কমপ্লিটলি ডিসোসিয়েট হতে পারবে অথবা কমপ্লিটলি আয়োনাইজড হতে পারবে। দেন হোয়াট অ্যাবাউট উইক ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস? এক্স্যাক্টলি অপোজিট থিং, যেটা কম পরিমাণে ডিসোসিয়েট হবে অথবা পার্শিয়ালি ডিসোসিয়েট হবে, তার মানে অল্প পরিমাণ আয়ন থাকবে। অন দ্য আদার হ্যান্ড উইক ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরস ইনক্লুড উইক অ্যাসিডস অ্যান্ড বেসেস হুইচ হ্যাভ এ ভেরি লো লেভেল অফ ডিসোসিয়েশন। খুব কম পরিমাণে ডিসোসিয়েট হবে, তার মানে এর ভিতরে বেশি পরিমাণ আয়ন থাকবে না, therefore it will flow very less amount of ion to flow the electricity, তাহলে which is why they conduct electricity only to a small extent, just খুব অল্প পরিমাণে ইলেকট্রিসিটি পাস করবে। there are some substances such as sugar and urea, এগুলো হলো, সুগার একটা কি অর্গানিক কম্পাউন্ড, তারপরে ইউরিয়া এটাও একটা অর্গানিক কম্পাউন্ড। তাহলে এই যে অর্গানিক কম্পাউন্ডগুলো, এইগুলো কিন্তু নর্মালি সব কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়ে থাকে। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ড কখনোই এটা কমপ্লিটলি ডিসোসিয়েট হয় না, তাহলে সেই ক্ষেত্রে এগুলোকে আমরা উইক ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, অথবা মেনশন করতে পারি which are not capable of conducting electricity at all, which is why they are referred as non-electrolytes or non-electrolytic conductors, মানে weak electrolytic conductors যেটা আসলে খুব অল্প পরিমাণে করে ইলেকট্রিসিটি বা কন্ডাক্টিভিটি শো করে, তাহলে সেগুলোকে আমরা weak electrolytic conductors বলবো। ওকে, এখন হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইলেকট্রোলাইটিক কন্ডাকশন? এখানে আমাদের একটু বিষয় মনে রাখতে হবে যে অনেকগুলো ফ্যাক্টর আছে যে এই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটি
কিভাবে পরিবর্তন হয় অথবা কোন কোন বিষয়ের উপরে ভিত্তি করে এই কন্ডাক্টিভিটি কম বেশি হতে পারে। ফলোইং ফ্যাক্টরস এফেক্ট দ্য লেভেল অফ ইলেকট্রোলাইটিক কন্ডাকশন। তো নেচার অফ দ্য ইলেকট্রোলাইট, এখন ইলেকট্রোলাইট একবার নিলাম আমরা সোডিয়াম ক্লোরাইড, একবার নিলাম পটাশিয়াম ক্লোরাইড, একবার নিলাম সোডিয়াম সালফেট। তাহলে ভিন্ন ভিন্ন ইলেকট্রোলাইট এর ভিন্ন ভিন্ন ইলেকট্রোলাইটের জন্য তাদের কন্ডাক্টিভিটি ডিফারেন্ট হবে। তাহলে নেচার অফ দ্য ইলেকট্রোলাইট, দ্য স্ট্রেংথ অ্যান্ড কম্পোজিশন, কম্পোজিশন আমি বলে দিলাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে এটার কম্পোজিশন সোডিয়াম আর ক্লোরিন। আবার পটাশিয়াম ক্লোরাইড, এটার কম্পোজিশন পটাশিয়াম এবং ক্লোরিন। তাহলে সেক্ষেত্রে এই যে কম্পোজিশন আর স্ট্রেংথ, স্ট্রেংথটা আমরা পরে বলি যে কনসেন্ট্রেশন হিসেবে বললে হয়, অথবা এর আমরা যে গত ক্লাসে পড়েছিলাম যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, যে সব মেটাল কিন্তু সমানভাবে ডিসোসিয়েট করতে পারে না। তাহলে তার একটা স্ট্রেংথ আছে যে কোন মেটাল অথবা কোন আয়নটা কত দ্রুত ইলেকট্রন গেইন করতে পারবে অথবা ডোনেট করতে পারবে, তার একটা আছে, মানে প্রায়োরিটি আছে। তাহলে যে মেটাল অথবা যে কম্পোনেন্টটা যত দ্রুত ইলেকট্রিসিটি গেইন বা লুজ করতে পারবে তার স্ট্রেংথটা তত বেশি। আর কম্পোজিশন, ডিফারেন্ট কম্পোজিশনের কারণে কিন্তু ডিফারেন্ট মানে কন্ডাক্টিভিটি কম বেশি হবে। যেমন যদি আমরা সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট এরকম বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট নেই, তাহলে you will get different conductivity of different electrolytes. তাহলে the strength and composition of a substance largely impact the degree of conduction that can take place through the substance. যে তোমার কি ধরনের সাবস্টেন্স নিয়েছো সেই সাবস্টেন্সের উপরে ভিত্তি করে তার কন্ডাক্টিভিটি কম বেশি হতে পারে। সাইজ অফ দ্য আয়ন প্রডিউসড অ্যান্ড দেয়ার সালভেশন, মানে কোনো একটা ইলেকট্রোলাইটের মধ্যে যদি বড় বড় কোনো আয়ন থাকে তাহলে খুব বড় আয়ন আর খুব ছোট আয়ন, তাহলে সাইজ অফ দ্য আয়ন এর উপরে ভিত্তি করেও কিন্তু এর কন্ডাক্টিভিটি কম বেশি হতে পারে। সেটা কিভাবে? মনে করো একটা বড় একটা জিনিস, এটা মুভ করার জন্য আমাদের অনেক বেশি এনার্জি লাগবে, আর ছোট একটা জিনিস মুভ করার জন্য অনেক কম এনার্জি লাগবে। তাহলে সেক্ষেত্রে যদি সাইজ অফ দ্য আয়ন ছোট হয়, ডেফিনেটলি উই ক্যান এক্সপেক্ট দ্য কন্ডাক্টিভিটি উইল বি মোর, কারণ খুব অল্প এনার্জি অথবা অল্প সময়ের মধ্যে অনেক দ্রুত মুভ করতে পারে। আর বড় যদি আয়ন হয় তাহলে সেক্ষেত্রে এই আয়নগুলো মুভ করার জন্য অনেক এনার্জি লাগবে অথবা খুব সহজে এটা মুভ করতে পারবে না। দেয়ারফর সাইজ অফ দ্য আয়ন প্রডিউসড অ্যান্ড দেয়ার সালভেশন, যে মোবিলিটিটা কেমন, দ্য সাইজ অফ দ্য আয়ন উইদিন দ্য সাবস্টেন্স অলসো ইম্প্যাক্টস দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন দ্যাট টেকস প্লেস ইন এ সাবস্টেন্স, হেন্স দ্য সালভেশন প্রপার্টিজ ইম্প্যাক্ট দেয়ার কন্ডাকশন। তাহলে আয়নের সাইজের উপরে ভিত্তি করেও কিন্তু এর কন্ডাক্টিভিটি কম বা বেশি হতে পারে। তো আমি যেটা বললাম যে সাইজ যদি ছোট হয়, যে আয়নটা তৈরি হলো সেই আয়নের সাইজ যদি ছোট হয় তাহলে the conductivity can be more and সাইজ বড় হলে conductivity will be less. Nature of the solvent and its viscosity. আচ্ছা, সলভেন্ট, এখন মনে করো আমি সোডিয়াম ক্লোরাইড নিলাম একটা সলিউট, মানে সলিউট বলতে যেটাকে আমরা সলভেন্ট এই সলিউশনের মধ্যে, সলিউট, সলভেন্ট, সলিউশন এই তিনটা টার্মের সাথে তোমরা পরিচিত? বাংলায় যদি বলি দ্রবণ, দ্রাবক এবং দ্রব, তাহলে এগুলোর সাথে পরিচিত আছে? জি স্যার। আচ্ছা, তাহলে সেই জিনিসেই কিন্তু আমরা সলিউট, সলভেন্ট আর সলিউশন এই তিনটা টার্ম আমরা বলছি। তো যদি তোমরা এই ইংলিশ টার্ম বা বাংলা টার্ম এটা কোনটা আমি বলছি কখন, সেটা যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় ডেফিনেটলি ইউ আর ওয়েলকাম টু আস্ক মি অ্যাট এনি টাইম। তো সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় অবশ্যই জিজ্ঞাসা করবা। তাহলে নেচার অফ এ সলভেন্ট অ্যান্ড ইটস ডেনসিটি অলসো ইম্প্যাক্টস দ্য এবিলিটি অফ দ্য সাবস্টেন্স টু অ্যালাউ কন্ডাকশন থ্রু ইট। মনে করো আমি সোডিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক কম্পাউন্ড, তাহলে আয়নিক কম্পাউন্ডটা যদি আমরা পানিতে ডিজলভ করি তাহলে এটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট, এটা খুব সহজেই পানিতে ডিজলভ হয়ে যাবে এবং মোটামুটি 100% আয়নগুলো সেপারেট হয়ে যাবে অথবা 100% আয়নগুলো
ডিসোসিয়েট হয়ে যাবে। কিন্তু এই সোডিয়াম ক্লোরাইডকে যদি তুমি কেরোসিনের মধ্যে ডিজলভ করো, মানে কেরোসিনের মধ্যে দাও, কেরোসিনের মধ্যে দিলে কিন্তু এটা ডিজলভ হবে না। কারণ হলো কি, সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক কম্পাউন্ড, দ্যাট মিন্স একটা পোলার কম্পাউন্ড সোজা কথায় যদি বলো। আর কেরোসিন এটা একটা নন পোলার, একটা এটা হলো অ্যালকেন, অ্যালকেন লং চেইন অ্যালকেন, যেটা একটা নন পোলার কম্পাউন্ড। তাহলে এই কেরোসিন এবং সোডিয়াম ক্লোরাইড একটা আর একটার সাথে কিন্তু ডিজলভ হবে না। তাহলে এখন যদি ডিজলভই না হলো, তাহলে আয়ন তো জেনারেট হওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে যদি তুমি পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইডকে ডিজলভ করো, তাহলে তার কন্ডাক্টিভিটি এবং কেরোসিনের মধ্যে যদি ডিজলভ করার চেষ্টা করো, তাহলে তার কন্ডাক্টিভিটি কখনোই সেম হবে না। সো সলভেন্টের মানে কি ধরনের সলভেন্ট নিচ্ছ তার উপরে বেস করেও কিন্তু কন্ডাক্টিভিটি কম বা বেশি হবে। ইভেন শুধু এটা না, কনসেন্ট্রেশন সরি দ্য নেচার অফ দ্য সলভেন্ট অ্যান্ড ইটস ভিসকোসিটি। আচ্ছা, এখন ভিসকোসিটিটা কি জিনিস সেটা তোমরা জানো হয়তো। ভিসকোসিটি হলো কি, যে কোনো একটা সলভেন্ট মানে কোনো একটা লিকুইড কত দ্রুত একটা নির্দিষ্ট একটা জায়গা থেকে আর একটা জায়গায় মুভ করতে পারে। যেমন তুমি যদি পানি একটা সরু একটা পাইপের মধ্যে দিয়ে পানি পাস করার চেষ্টা করো, তাহলে একটা নির্দিষ্ট সময়, মনে করো 10 সেকেন্ড বা 1 মিনিট সময়ে, 1 মিনিট সময়ে ওই পাইপের মধ্যে দিয়ে কত পরিমাণ পানি ফ্লো করতে পারবে সেটা আমরা একটা মেজার করে নিলাম। তাহলে এটা একটা ধরে নাও হিসাবটা, এটার অ্যামাউন্টটাকে আমরা বললাম ভিসকোসিটি, যে 1 মিনিট সময়ে কত পরিমাণ পানি ওই পাইপটার মধ্যে দিয়ে যেতে পারছে, ফ্লো করতে পারছে, সেটা হলো ওই পানির ভিসকোসিটি হিসেবে ধরলাম। এখন এই পানির না দিয়ে তুমি যদি এর ভিতর দিয়ে কি করলা, যে পানির বদলে আমরা যে কোনো জুস অথবা আমরা যে বিভিন্ন ধরনের জিনিসের ক্ষেত্রে কনডেন্সড মিল্ক, যে কনডেন্সড মিল্ক দেখছো, সেই কনডেন্সড মিল্কগুলো অনেক গাঢ়। তাহলে এইটা যদি তুমি ওই সরু পাইপের মধ্যে দিয়ে পাস করতে চাও, তাহলে কিন্তু খুব দ্রুত পাস করা সম্ভব না, কারণ এটা অলরেডি গাঢ়, এবং সেক্ষেত্রে তার ভিসকোসিটিটা মানে ফ্লো অফ ও আচ্ছা, একটা ওয়ার্ড কিন্তু আমি একটু ভুল বলেছি, সেটা হলো ভিসকোসিটিটা হলো যে রেজিস্ট্যান্স, যে আসলে কার ভিসকোসিটি কত বেশি। যে যদি ওয়াটারের ক্ষেত্রে বলি, ওয়াটারটা খুব দ্রুত ফ্লো করতে পারছে, ট্রান্সফার হতে পারছে, কিন্তু ওই তোমার সলিড বা কনডেন্স মিল্ক যেটা আছে এটা কিন্তু খুব স্লো হবে, ফ্লো হবে। তাহলে সেক্ষেত্রে তার ভিসকোসিটি বেশি, যে কারণে তার এটা হবে না, বেশি ফ্লো হবে না। তাহলে যার ভিসকোসিটি যত বেশি সে তত স্লো পাস করবে। তাহলে আমরা যে সলভেন্টটা নিছি সেই সলভেন্টের ভিসকোসিটির উপরে বেস করেও কিন্তু তার কন্ডাক্টিভিটি কম বা বেশি হবে। তারপরে বলি দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। আচ্ছা, কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, সলিউশন মানে হলো যে সলিউট অ্যান্ড সলভেন্ট দুইটা মিলে, দ্রব এবং দ্রাবক দুইটা মিলে যখন তুমি একটা মানে কিছু পরিমাণ সোডিয়াম ক্লোরাইড পানিতে ডিজলভ করলা, তাহলে এই যে পানি এবং লবণ এর দ্রবণটা, এই মানে এর মিশ্রণটাকে আমরা তখন দ্রবণ বলবো। তাহলে তুমি যদি একটা সলিউশন তৈরি করো, যে 1 লিটার পানির মধ্যে, মানে 1 লিটার পানি না, 1 লিটার দ্রবণের মধ্যে, 1 লিটার দ্রবণের মধ্যে তুমি 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিছো, তাহলে তার যে কনসেন্ট্রেশন হলো, মানে যত পরিমাণে সোডিয়াম ক্লোরাইডের আয়ন তৈরি হবে, যদি তার ভিতরে আমরা ওই 1 লিটার দ্রবণের মধ্যে 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড অ্যাড করি, তাহলে বেশি পরিমাণে আয়ন তৈরি হবে। সো বেশি পরিমাণ যদি আয়ন তৈরি হয়, আমি প্রথমে নিয়েছিলাম 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, পরে নিলাম 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, বাকি 900 গ্রাম পানি দিয়ে আমি একটা দ্রবণ তৈরি করলাম। তাহলে এখন দেখা গেল কি, এই দ্রবণের মধ্যে যে যখন আমি 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিছি, তখন তার ভিতরে অনেক বেশি পরিমাণে আয়ন তৈরি হওয়ার কারণে তার ডেনসিটিটা বা কনসেন্ট্রেশনটা বা ঘনত্বটা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে তার কন্ডাক্টিভিটি কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তাহলে কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন
এই যে সলিউশনের কনসেন্ট্রেশনটার উপরে বেস করেও কিন্তু তার কন্ডাক্টিভিটি কম বা বেশি হতে পারে। ফাইনাল যেটা আমরা দেখব যে ক্রাইটেরিয়া টেম্পারেচার, যে conduction is highly susceptible to increase or decrease under the influence of the temperature of a given substance। তুমি ওই সোডিয়াম ক্লোরাইডের কথাই বললাম, 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 1 লিটার পানির মধ্যে বা 990 মিলিলিটার পানির মধ্যে আমি ডিজলভ করলাম। তাহলে ডিজলভ করলে এখন এই যে আয়নগুলো তৈরি হলো, সেই আয়নগুলো কত দ্রুত মুভ করবে। এখন তুমি যদি এই যে সলিউশনটা 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড 990 মিলিলিটার পানি এর ভিতরে ডিজলভ করলে 1 লিটার একটা দ্রবণ তৈরি হলো। এই 1 লিটার দ্রবণের ভিতরে যতটুকু সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস আয়ন আছে সেটার মুভমেন্ট একটা নির্দিষ্ট টেম্পারেচার বলে দিলাম 25 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 25 ডিগ্রি সেলসিয়াসে তাদের মুভমেন্টটা যত হবে, এখন যদি টেম্পারেচারটা 100 ডিগ্রি সেলসিয়াস করে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের মুভমেন্টটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তো মুভমেন্টটা বেড়ে গেলে কি হবে, তাদের কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। আর কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া মানেই হলো তাদের কন্ডাক্টিভিটিটা বেড়ে যাওয়া। তার মানে তাহলে আমরা যে টার্মগুলো বললাম যে টেম্পারেচার, এখানে যদি কোনো একটা সলভেন্ট বা সলিউশনের টেম্পারেচার যদি চেঞ্জ করা হয় তাহলে সেক্ষেত্রে তার কন্ডাক্টিভিটিও পরিবর্তন হয়ে যাবে। তো যেটা তাহলে এই যে যতগুলো ফ্যাক্টর আছে এই ফ্যাক্টরগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নেচার অফ দ্য ইলেকট্রোলাইট, যে ইলেকট্রোলাইট ডিফারেন্ট হলে তার কন্ডাক্টিভিটি কম বা বেশি হতে পারে ডিপেন্ডিং অন কোন ধরনের ইলেকট্রোলাইট আমরা নিচ্ছি। সোডিয়াম ক্লোরাইডের জন্য একরকম, পটাশিয়াম ক্লোরাইডের জন্য একরকম, পটাশিয়াম সালফেটের জন্য একরকম, অথবা অ্যামোনিয়াম সালফেটের জন্য আরেক রকম। তাহলে ভিন্ন ভিন্ন ইলেকট্রোলাইটের জন্য ভিন্ন ভিন্ন কন্ডাক্টিভিটি হবে। তারপরে তার স্ট্রেংথ, যে ডিফারেন্ট আয়নের জন্য আমরা যেটা বলেছি ডিফারেন্ট মেটাল ডিফারেন্ট ভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তাহলে সাইজ অফ দ্য আয়ন, তাহলে এখানে এটাও বলেছি যে আয়নটা তৈরি হবে সেই আয়নের সাইজ যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে কন্ডাক্টিভিটি কম হবে, যদি সাইজ ছোট হয় তাহলে খুব সহজেই, যেমন খুব সরু একটা মানুষ তবে এনার্জেটিক হইতে হবে, সরু একটা মানুষ খুব দ্রুত দৌড়াতে পারে, খুব ফ্যাটি মানুষটা খুব দ্রুত দৌড়াতে পারে না। তবে সেক্ষেত্রে নর্মালি এরকমই হয় যে খুব সরু অথবা হেলদি মানুষ সে খুব দ্রুত দৌড়াতে পারে, আর যার খুব মোটা সে এত দৌড়াতে পারে না। তবে হাতির সাথে দৌড়াতে যাইও না, হাতির সাথে তুলনা করলে হবে না কিন্তু, কারণ হাতির যে বড় বড় পা, এই পা দিয়ে অনেক দ্রুত দৌড়াতে পারে, মানুষ অথবা দৌড়ে পারবে না তার সাথে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে সাইজ অফ দ্য আয়নের কথা বলেছি, যে সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে কন্ডাক্টিভিটি অনেক বেশি হবে, আর সাইজ বড় হলে কন্ডাক্টিভিটি কম হবে। আর নেচার অফ দ্য সলভেন্ট অ্যান্ড ইটস ভিসকোসিটি, তাও বলেছি যে কি ধরনের সলভেন্ট নিবা। সোডিয়াম ক্লোরাইডকে কেরোসিনে ডিজলভ করার চেষ্টা করলে কোনো আয়ন তুমি পাবা না, তাহলে সেক্ষেত্রে এই যে সলভেন্টটা কেরোসিন নিলাম, সেই কেরোসিন সলভেন্টের কারণে কন্ডাক্টিভিটি অনেক কমে গেল, কিন্তু অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড কিন্তু খুব স্ট্রং ইলেকট্রোলাইট। তো সেক্ষেত্রে এই স্ট্রং ইলেকট্রোলাইট হওয়ার কারণেও কিন্তু এটা কোনো কন্ডাক্টিভিটি শো করছে না, কারণ হলো এটা যখন আমরা এইসব মধ্যে ডিজলভ করার চেষ্টা করছি এটা সলিউবলই না। তাহলে সেক্ষেত্রে সলভেন্টের উপর ভিত্তি করে এবং ভিসকোসিটি, যে কে কত দ্রুত ফ্লো করতে পারে, আয়ন তৈরি হলে সেই আয়নগুলো কত দ্রুত ফ্লো করতে পারবে তার উপরে বেস করেও কিন্তু কন্ডাক্টিভিটি কম বা বেশি হতে পারে। কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন অবশ্যই বলেছি যে 1 লিটারের মধ্যে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নাও অথবা 1 লিটারের মধ্যে 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নাও, তাহলে সেই ক্ষেত্রে কন্ডাক্টিভিটি 10 গ্রামের জন্য অনেক কম হবে, 100 গ্রামের জন্য অনেক বেশি হবে। টেম্পারেচার বেশি হলে কন্ডাক্টিভিটি অনেক বেশি হবে, টেম্পারেচার কম হলে কন্ডাক্টিভিটি অনেক কম হবে। এই হলো আজকে আমার লেকচার। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দিস দেন ইউ আর ওয়েলকাম।